কি অবস্থা ভাই আপনাদের? আপনারা কেমন আছেন? আপনাদের কি অবস্থা কমেন্টে জানাই দিয়েন। আর সবার প্রথমে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি ইউটিউব থেকে 1.5 মাসের জন্য উধাও হয়ে গেছিলাম, হাওয়ায় হারাই গেছিলাম। তার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সটা খোলা রেখে দিচ্ছি। আমি যে 1.5 মাস ভিডিও বানাই নাই, আপনাদের এত রিকোয়েস্ট করার পরেও যদি মন চায় আমাকে গালাগালি করতে, কমেন্টে গালাগালি করিয়েন। আর যদি মন চায় আমাকে ওয়েলকাম করতে আবারও ইউটিউবে ওয়েলকাম করে দিয়েন কমেন্ট সেকশনে। আর এই দুইটা বাদে আরো অন্য কিছু যদি বলতে মন চায় আমাকে কমেন্টে জানাই দিয়েন, আমি সবার কমেন্ট পড়বো। আর গালাগালি করলেও আমাকে সেটা আমি হজম করে নেব এই ভিডিওতে। কারণ 1.5 মাস আপনারা অনেক 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 বেশি রিকোয়েস্ট করছেন, কিন্তু তারপরেও আমি ভিডিও বানাতে পারি নাই। আর দেখতে পারতেছেন মোটামুটি নতুন সেট আপ এটা। এই যে এখানে পিছনে যে দেয়ালটা খালি আছে ওইখানে আমি আবার ওয়ালবোর্ড লাগাবো। একটু সময় দেন, ওয়ালবোর্ড গুলা লেগে যাবে গা কয়েকদিনের মধ্যে। তো এই 1.5 মাস আমি যে ভিডিও বানাই নাই, এই 1.5 মাসের মধ্যে বাংলাদেশের ফুটবলে অনেক কিছু হয়ে গেছে এবং অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কতগুলা ডিল হয়ে গেছে। তো মূলত যে মেন টপিক গুলা এই 1.5 মাসের মধ্যে হয়েছে বাংলাদেশের ফুটবল রিলেটেড, ওইগুলা নিয়েই আজকে ভিডিওতে কথা বলবো। আর এই ভিডিওতে যে টপিকগুলো নিয়ে কথা বলবো এগুলো এত বেশি ডিটেলসে হবে না, খুবই স্বল্প ডিটেলসে হবে। মানে মোটামুটি একটা রিক্যাপ ভিডিও বলা যায় এই 1.5 মাসের। তো ডিটেলসে ভিডিওগুলা আরো কয়েকদিন পরে আসবে, এখন শুধুমাত্র একটা রিক্যাপ ভিডিও বলতে পারেন। একটাই ডিটেলসে কথা বলবো, সেটা হচ্ছে দৌড়কে নিয়ে। আর আপনারা আশা করি এর মধ্যে সবাই জানেন বাংলাদেশ আবারও কিন্তু, অর্থাৎ বাংলাদেশের ফুটবল আবারও কিড স্পন্সরের যুগে প্রবেশ করছে। আর বাংলাদেশের কিড স্পন্সর হচ্ছে দৌড়, যেটা হচ্ছে একটা বাংলাদেশ ভিত্তিক একটা প্রতিষ্ঠান। তো এর সাথে বাফুফে কন্ট্যাক্ট করছে 2 বছরের জন্য। মূলত বাফুফের থেকে বক্তব্য আসছিল বাইরের কোম্পানিও ইন্টারেস্ট দেখাচ্ছে, ভিতরের মানে বাংলাদেশের কোম্পানিও ইন্টারেস্ট দেখাচ্ছে, কিন্তু বাংলাদেশের কোন একটা প্রতিষ্ঠানকে মূলত প্রমোশন করার জন্যই বাফুফে দৌড়কে বেছে নিছে। কিন্তু আমি যতটুকু পর্যন্ত খবর পাইছি বিভিন্ন সাংবাদিক থেকে বা বিভিন্ন ভিতরের সোর্স থেকে, সবাই বলতেছে কি এখানে বাফুফে যে দৌড়ের সাথে 2 বছরে কন্ট্যাক্ট করছে, এখানে দৌড় কোনো অ্যামাউন্ট দেয় নাই বাফুফেকে। শুধুমাত্র বাফুফের প্রত্যেক বছর যে জার্সিগুলো লাগে বা যে কিটগুলো লাগে ওইগুলাই মূলত দৌড় প্রোভাইড করবে, এবং দৌড় বাফুফের জার্সি সেল করে যে প্রফিটগুলো করবে ওইখান থেকে কিছু পার্সেন্টেজ বাফুফে পাবে। আর এছাড়া যখন কন্ট্রাক্ট হয় কোনো একটা ফুটবল ফেডারেশনের সাথে কোনো একটা প্রতিষ্ঠানের, ওই প্রতিষ্ঠান কিন্তু ওই ফুটবল ফেডারেশনকে একটা মানি দেয়। ওই মানিটা দৌড় বাফুফেকে দেয় নাই, আমি যতটুকু পর্যন্ত খবর পাইছি। তো এটা কাইন্ড অফ বলা যায় পার্টনারশিপ, এটা স্পন্সরশিপ তেমন বেশি বলার সুযোগ নাই আমার মতে। কিন্তু ওই একটা কথা আছে, নাই মামা থেকে কানা মামাই ভালো। তো এতদিন যে কিট স্পন্সর ছিল না, আমাদের যে কিটগুলো বানাইতে অনেক খরচ হইতো, তো ওই খরচ থেকে আমরা বেঁচে যাচ্ছি, এটা আমাদের জন্য সুখবর। আর প্লাস দৌড় বাফুফের জার্সি বিক্রি করে, মানে বাংলাদেশ ফুটবলের জার্সিগুলো বিক্রি করে যে টাকাগুলো পাবে ওইখান থেকে কিছু পার্সেন্টেজ বাফুফে পাবে, এটা অবশ্যই বাফুফের জন্য ভালো। মানে ওই একটা কথাই আবার বলতে হচ্ছে, নাই মামা থেকে কানা মামা ভালো, ওই জিনিসটাই দৌড়ের সাথে বাফুফের কন্ট্রাক্টের মূল বিষয় আমার মতে। আর দৌড়ের ব্যাপারে যদি অল্প করে একটু করে বলি, আবার দৌড় আমি পার্সোনালি ভাবে চিনি না। আর আমি একেবারে ড্যাম শিওর আপনারাও যারা যারা দৌড়ের ব্যাপারে শুনছেন আগে থেকে এত বেশি আপনারা দৌড়ের ব্যাপারে শুনেন নাই। মূলত এই বাফুফে কন্ট্যাক্ট করার পরেই মূলত দৌড়ের নাম আমরা সবাই শুনছি। আর আমি ওদের ওয়েবসাইট গুলো যা দেখছি, মোটামুটি ওরা কয়েকটা প্রোডাক্ট বানাইছে, কিন্তু একটু ওভার প্রাইস লাগছে আমার সব প্রোডাক্ট গুলাতেই। এখন বাংলাদেশের জার্সিটা প্রাইস কিরকম হয়, বা বাংলাদেশের জার্সির কাপড়গুলা কিরকম হয়, বা বাংলাদেশের জার্সিটা কিরকম ভাবে ডিজাইন করা হয় সেটা দেখার বিষয়। দেখা যাক সামনে কি হয়। আর আমি আশা করব বাংলাদেশের যে জার্সিটা হবে ওইটার কাপড়গুলা যেন খুব ভালো মানের হয়, এবং জার্সির যে ডিজাইনটা হবে ওইটা যেন একটু বেটার হয়, আমি এক্সপেক্ট করবো এটা দৌড় থেকে। এখন আপাতত কিড স্পন্সরের কথাগুলা এতটুকুর মধ্যে রাখি, এরপরে আসি ওমেন্স টিমদেরকে নিয়ে। আপনারা সবাই জানেন পিটার বাটলারের সাথে বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল ফুটবল টিমের 18 জন প্লেয়ারের সাথে একটা ব্যাটল চলতেছে। তো এই ব্যাটলটা নিয়ে আমি এর আগেও ভিডিও করছি, আপনারা যারা যারা ভিডিওটা দেখেন নাই দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, কমেন্টে দিয়ে দেবো, আর এই কার্ডে দিয়ে দেবো, আপনারা দেখে নিন। ওই ভিডিওতে
আমি স্পষ্টভাবে বলছিলাম পিটার বাটলারের সাথে মেয়েদের যে ক্লাস ওইটা ওপেন সিক্রেট, ওইটা আমরা এই যে আপনার সাব চ্যাম্পিয়নশিপ খেলতে গেছি তখন থেকেই জানি মোটামুটি। আর সাব চ্যাম্পিয়নশিপের আগেও মোটামুটি গুঞ্জন ছিল, কিন্তু সাব চ্যাম্পিয়নশিপে খেলতে যাওয়ার পরে ক্লিয়ার হয়ে গেছিল এটা যে বাংলাদেশের মেয়েদের সাথে কোচের দ্বন্দ্ব আছে। তো আমি তখনই বলছিলাম যদি বাফুফে পিটার বাটলারের সাথে আরো কন্ট্রাক্ট রিনিউ করে তাহলে এই মেয়েদের সাথে পিটার বাটলারের দ্বন্দ্বটা আগে সমাধান করতে হবে। এই দ্বন্দ্বটা সমাধান না করে বাফুফে কন্ট্রাক্ট রিনিউ করলে পরে সমস্যা হবে। আর ঠিক সেটাই হয়েছে, পিটার বাটলারের সাথে কন্ট্রাক্ট রিনিউ করছে বাফুফে, কিন্তু পিটার বাটলারের সাথে মেয়েদের যে দ্বন্দ্ব ওই দ্বন্দ্বটা সলভ করে নাই। এইখানে অবশ্যই বাফুফের দোষ। আমি বলবো সবার প্রথমে বাফুফের দোষ। এই যে এই ঘটনাটা আজকে এত বড় ইস্যু হওয়ার পিছনে বাফুফে যদি আগে থেকে দুই পক্ষের সমস্যার সমাধান করত তাহলে এই ঘটনাটা এত দূর পর্যন্ত গড়াইতো না। মূলত এই বাফুফের খামখেয়ালির কারণে এই ঘটনাটা আজকে এত বড় ইস্যু হয়ে গেছে। তো আমি এখানে অবশ্যই বাফুফের দোষ বলবো, আর স্পেশালি নারী উইংসের দোষ। এটা নারী উইংসের সমাধান করা উচিত ছিল বলে আমি পার্সোনালি ভাবে মনে করি। আর একটা ন্যাশনাল টিভি অনেকগুলা ভিতরের গোপন তথ্য বাইর করে আনতেছে। আমি নাম তো এখন বলতে পারবো না, আমি জাস্ট একটা করে আপনাদেরকে উদাহরণ দিই। এই নিউজ চ্যানেলটাই কিন্তু কয়েকদিন আগে বলছিল হামজা চৌধুরী নভেম্বরের উইন্ডোতে বাংলাদেশের জার্সিতে খেলবে কনফার্ম। এটা নিয়ে অনেক তোলপাড় হয়ে গেছিল, কিন্তু শেষ পর্যন্ত খেলে নাই। তো এই কারণে খুব সহজেই এই চ্যানেলের নিউজগুলো আপনারা বিশ্বাস করবেন না, সেটা প্রথম বলে দিচ্ছি আমি, খুব সহজেই বিশ্বাস করবেন না। আর আপনারা যদি জেনে থাকেন ওই নিউজ চ্যানেলের নাম তাহলে ভালো, আর যদি জেনে না থাকেন তাহলে একটু আশেপাশে যারা বাংলাদেশের ফুটবলের খোঁজ খবর রাখে ওদের থেকে জেনে নিয়েন। যারা বাংলাদেশের ফুটবলের রেগুলার খোঁজ খবর রাখবে ওরা জানবে আমি কোন চ্যানেলের কথা বলতেছি। হামজার ব্যাপারে একটা চ্যানেলই নভেম্বরে খেলবে বলছিল, ওই চ্যানেলের কথা। আর এখন আরেকটু করে যদি বলি মেয়েদের কথা, মেয়েদের ফুটবল টিমে 3 জন প্রবাসী ফুটবলার যোগ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আনিকা সিদ্দিকী, 2 নাম্বারে হচ্ছে জহুরা এবং 3 নাম্বারে হচ্ছে শাইলা। মূলত আনিকা সিদ্দিকীকে ডাইরেক্ট ন্যাশনাল টিমের ক্যাম্পে আনার জন্য প্রপোজাল দেওয়া হয়েছে বাফুফের পক্ষ থেকে, আমি যতটুকু পর্যন্ত জানতে পারছি। আবারও বলতেছি এটা আমি একেবারে 100% কনফার্ম না, কিন্তু আমি যতটুকু পর্যন্ত জানতে পারছি আনিকা সিদ্দিকীকে ডাইরেক্ট বাফুফের ক্যাম্পে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। নেক্সট যে ইয়াগুলা হবে, অর্থাৎ এই যে আমরা আরব আমিরাতে খেলতে যাবো এই মাসে, এইটা না, নেক্সট আমরা যে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচগুলা খেলবো ওইগুলার জন্য আর কি। তারপর জহুরা আর সাইলাকে ট্রায়ালের জন্য দেখা হয়েছে। তো এই 3 জন প্রবাসী মেয়ে ফুটবলার বাংলাদেশের ন্যাশনাল টিমের ক্যাম্পের সাথে যোগ হইতে পারে সামনে। আর এদের 3 জনকে নিয়ে একেবারে ডিটেলসে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, সাথে থাকিয়ান, চলে আসবে। আর লেট হবে না, চিন্তা করিয়েন না, আসবে 2-3 দিনের মধ্যেই চলে আসবে ভিডিও। এখন আরেকটা ইম্পর্টেন্ট নিউজ, সেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম অর্থাৎ মেন্স ফুটবল টিম মার্চে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ খেলবে ইন্ডিয়ার বিপক্ষে। আর তার জন্য হাবিয়ার ক্যাবরা প্রাথমিক স্কোয়াড সিলেকশন করছে 38 জনের। আর এই 38 জনের মধ্যে 2 জন প্রবাসী ফুটবলার আছে, তার মধ্যে একটা নাম আপনারা সবাই জানেন, ওয়ান অ্যান্ড অনলি হামজা চৌধুরী, যে এখন বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলতেছে, লেস্টার সিটি থেকে লোনে গেছে। আর আরেকজন হচ্ছে ফাহামিদুল ইসলাম, ও হচ্ছে ইতালি প্রবাসী ফুটবলার, খুবই ভালো একজন ফুটবলার আমার মতে, মাত্র 18 বছর বয়স, খুবই ইয়ং। ওকে যদি আমরা ঠিক মতো কাজে লাগাইতে পারি ও ইজিলি 10 থেকে 12 বছর বাংলাদেশের ন্যাশনাল টিমের জার্সিতে বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে। আর একজন কি বলবো আপনার লেফট মিডফিল্ডার, অর্থাৎ মানে লেফট মিডফিল্ডার আর হচ্ছে আপনার লেফট উইঙ্গার হিসেবে পারফেক্ট, আর রাইট উইঙ্গার হিসেবেও খেলতে পারে। আমি যতটুকু পর্যন্ত ওকে দেখছি ও 2 উইঙ্গে খেলতে পারে, কিন্তু প্রেফার করব আমি লেফট উইঙ্গার হিসেবে। আর লেফট মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে মোটামুটি, কিন্তু আমি এক্সপেক্ট করব হাবিয়ার ক্যাবরা ওকে লেফট ব্যাক হিসেবে খেলাবে না ভাই। ও হচ্ছে কাইন্ড অফ লেফট মানে ওই যে লেফট উইং ব্যাক টাইপের প্লেয়ার। তো এই কারণে লেফট উইঙ্গার বা হচ্ছে আপনার লেফট মিডফিল্ডার এই টাইপের পজিশনে খেলা ফাহামিদুল ইসলামকে হাবিয়ার ক্যাবরা, আমি এটাই চাইবো। আর এই 38 জনের প্রাইমারি স্কোয়াডে যে প্লেয়ারগুলোকে আমরা এক্সপেক্ট করছিলাম ঘরোয়া লিগে ভালো করছিল, ওরা কয়েকজন জায়গা পায় নাই, আবার অনেকজন ঘরোয়া লিগে খারাপ পারফরমেন্স করে বা
এত বেশি ম্যাচ টাইম না পেয়েও ওরা এই 38 জনের প্রাথমিক স্কোয়াডে ঢুকে গেছে, অর্থাৎ হাবিয়া ক্যাবরা ওদেরকে ডাকছে 38 জনের স্কোয়াডে। তো এই 38 জনের যে স্কোয়াড, এই 38 জনের স্কোয়াডকে নিয়ে আমি ডিটেলসে ভিডিও করব, সেটাও 2 দিনের মধ্যে পেয়ে যাবেন। ওয়েট করেন, লেট হবে না, আবারও বলতেছি 2 দিনের মধ্যে পেয়ে যাবেন। আর এই ভিডিওর সর্বশেষ আপডেটটা হচ্ছে বাংলাদেশ উমেন্স ন্যাশনাল টিমের পরবর্তী ম্যাচ নিয়ে। কিছুক্ষণ আগে আমি বলছি বাংলাদেশ উমেন্স ন্যাশনাল টিম পরবর্তী ম্যাচ খেলবে আরব আমিরাতের বিপক্ষে 2টা ফ্রেন্ডলি ম্যাচ। আর 2টা ফ্রেন্ডলি ম্যাচের ফার্স্ট ম্যাচ হবে 26 ফেব্রুয়ারি আরব আমিরাতে শারজাতে, আর সেকেন্ড ম্যাচ হবে 2 মার্চ, ওইটাও আরব আমিরাতে এবং ওইটাও হবে শারজাতে। আর ওইখানে আমাদের যে মেন স্কোয়াড ওরা খেলবে নাকি আন্ডার 20 টিম বা আন্ডার 19 টিম খেলবে সেটা এখনো পর্যন্ত কনফার্ম না, কারণ 18 জন ফুটবলার এখনো পর্যন্ত ওদের সিদ্ধান্তে অনড়। বাফুফে থেকে বারবার বোঝানো হচ্ছে ওদেরকে ট্রেনিং সেশনে যোগ দেওয়ার জন্য, কিন্তু ওরা এখনো পর্যন্ত ট্রেনিং সেশনে যোগ দেয় নাই। এখন দেখা যাক সামনে কি হয়, মেয়েদের ভাগ্যে কি লেখা, বা বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল টিমের কোন প্লেয়াররা এই আরব আমিরাতের বিপক্ষে 2টা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলে। কিন্তু আমি বলবো এই আরব আমিরাতের বিপক্ষে ম্যাচগুলা পিটার বাটলারের জন্য এবং বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল টিমের জন্য একটা খুবই কঠিন পরীক্ষা। কারণ পিটার বাটলার আর বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল টিম বলেন বা বাংলাদেশের মেয়েদের ফুটবলে যেসব ঘটনাগুলা চলতেছে এখন, এগুলা যদি মাঠের ভিতরে প্রভাব ফেলে, এগুলা যদি ম্যাচের মধ্যে প্রভাব ফেলে, ওভারঅল বাংলাদেশের ফুটবলেরই ক্ষতি। স্পেসিফিক ভাবে বলতে গেলে ওভারঅল বাংলাদেশের মেয়েদের ফুটবলেরই ক্ষতি। দেখা যাক কি হয়, বাংলাদেশের স্কোয়াডে কারা কারা থাকে, বাংলাদেশের 11-এ কারা কারা থাকে। আশা করব বাংলাদেশ ভালো কিছুই করবে আরব আমিরাতের বিপক্ষে। আর আপনাদের আমি যে 1.5 মাস ভিডিও বানাই নাই ওইটা নিয়ে কোনো মতামত, গালিগালাজ যা মন চাই কমেন্টে করে দিন, প্রথমেই বলছি। আর আজকে যে টপিকগুলো বললাম এগুলা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাই দেন। আর আমি অনেকগুলা টপিকের আমার নিজস্ব মতামত দিছি, সেটা নিয়ে আপনার কি মতামত, বা আপনি যদি আমার মতের সাথে দ্বিমত পোষণ করেন সেটাও কমেন্টে জানাই দেন।